বিদেশের মাটিতে ২২ বছরের ট্রফি খরা দূর করার হাতছানি জামাল ভুঁইয়াদের সামনে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল। জিতলে তো সবাই মনে রাখবে এই দল, এই টিম বাংলাদেশের জন্য একটা ট্রফি দিছে। ভোরের সময়ের সঙ্গে আছে আমি খান তাজদিন আহসান। মঙ্গলে যাবে বাংলাদেশ। লাল সবুজের একদল শিক্ষার্থীর হাত ধরে স্বপ্ন বাস্তবের পথে। নাসার জন্য বাহন বানিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে 10 মার্চ। বাংলাদেশি এই তরুণদের মঙ্গলের বুকে যাত্রার আদ্যপান্ত থাকছে সংবাদের শেষাংশে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের খবর। 3 জাতি টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্কোরিং দুর্বলতা কাটিয়ে শিরোপা জয়ের লক্ষ্য জেমি বাহিনীর। বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছে স্বাগতিক নেপাল। দর্শক রঙ্গশালায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 5:45টায়। নেপাল থেকে তারিক হাসান শিমুলের রিপোর্ট। যুদ্ধের ময়দানে নামার আগে দশরথ রঙ্গশালায় হাজির জামাল এবং জেমি। এই মাঠেই স্বাগতিকদের হারিয়ে নতুন ইতিহাস লিখতে স্বপ্নবাজ তারা। নেপাল বধের পরিকল্পনাটাও সাজিয়ে নিলেন। দশরথের সবুজ গালিচায় চোখ বুলালেন শেষবারের মতো। এরপর ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশনে দুই অধিনায়ক। আই লিগে খেলেছেন দুজনই, তাই এই দেখায় খানিক খুনসুটিতেও মজলেন। এরপর যুক্ত হলেন দুই কোচ। স্বাগতিক দলটার বিপক্ষে সুখের স্মৃতি আছে বাংলাদেশের। 22 ম্যাচ খেলে 13টা জয় জামাল ভুঁইয়াদের, 6টা হারের সাথে আছে 3টা ড্র। স্কোরিং ব্যর্থতা নিয়ে চিন্তা আছে, তবে ম্যাচটায় নিজেদের এগিয়ে রাখলেন জেমি। স্কোরিং ব্যর্থতা নিয়ে আমরা কাজ করেছি, এটা নিশ্চয়ই চিন্তার ব্যাপার। তবে আপনারা এটাও দেখেন বাংলাদেশ কোনো গোল হজম করেনি। আমাদের ডিফেন্স লাইনকে আরো কৃতিত্ব দিতে হবে। বাংলাদেশের শোকেসে সবশেষ ট্রফি এসেছিল 2003 সালে দেশের মাটিতে, আর ঠিক 15 বছর পর কোনো ফাইনালে লাল সবুজের দল। স্বাগতিক নেপালও আশায় আছে ট্রফিটা ঘরেই রাখার। ওদের ডেরায় রয়েছে কিরণ, বিমল, বিস্তাদের মতো ভয় ধরানো ফুটবলার। তবে বাংলাদেশের শক্তি সম্পর্কে জানা আছে তাদের, তাই কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলার আভাস। আশা করছি ফাইনালে আমরা গোল পাবো। বাংলাদেশ বেশ ভালো দল, ওদেরকে হারিয়ে শিরোপা জয় করাটা অনেক কঠিনই হবে। আগের দিন ম্যাচ খেলায় দুই দলই দিনটা কাটিয়েছে হালকা জিম আর স্ট্রেচিংয়ে। নেপালের বিপক্ষে ফাইনালে নামার আগে দুশ্চিন্তার একটা মাত্র কারণ, সেটি হচ্ছে গোল করার যে দুর্বলতা ফরওয়ার্ডদের। তবে নেপালের বিপক্ষে যে পরিসংখ্যান বাংলাদেশ দলের, সে পরিসংখ্যান থেকে নিশ্চয়ই একটা আশা নিতে পারে বাংলাদেশ দল। আর তাছাড়া এই রঙ্গশালা যেহেতু বাংলাদেশকে এর আগেও হাসিয়েছে, সেক্ষেত্রে নিশ্চয়ই ফাইনাল ম্যাচটা নেপালের বিপক্ষে জয় দিয়ে শিরোপা নিয়ে বাংলাদেশে ফিরবে বাংলাদেশ দল এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আরও একটি উপহার দিবে ফুটবল দল। নেপালের কাঠমান্ডু থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে নেপালের বিপক্ষে দলগত পারফরমেন্স উপহার দিয়ে ট্রফি নিয়ে দেশে ফেরার প্রত্যয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। সেই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশের এই অধিনায়ক। কাঠমান্ডুতে জামাল ভুঁইয়ার সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। কাঙ্ক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নেপাল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একটি ট্রফি উপহার দেওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ ফুটবল দল। আমাদের সাথে এখন রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তার কাছ থেকে জানবো যে ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে, সেই ম্যাচে আসলে কি প্রত্যাশা এবং কি বাংলাদেশের কৌশল কি হবে। জামাল ভাই, একটা সুবর্ণ সুযোগ, এই দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের আগেও আমাদের সাফে ট্রফি এসেছে, সেই ক্ষেত্রে এই স্টেডিয়াম থেকে আরও একটা ট্রফি নিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশ দলের, কতটা কঠিন হবে নেপালের বিপক্ষে ম্যাচটা? কঠিন তো হবে, কারণ ওরা তো এটা হোম গ্রাউন্ড, আর তারপরে ফ্যান সাপোর্টার সব নেপালে, সো ওরা মানে অ্যাডভান্টেজ আছে, কিন্তু আমি মনে করি আমার স্কোয়াড উঠছে ভালো। বাংলাদেশ দলের যে সমস্যাটা, যেটা স্কোরিং সমস্যা, এই জায়গাটা নিয়ে নিশ্চয়ই আপনারা কাজ করেছেন, কোচের সাথে কথা বলেছেন? না, অফকোর্স এটা তো যে সময় আমার ক্যাম্প আছে, যে সময় খেলা আছে, ওটা সবাই মানে আলাপ করে আমরা কেন গোল করতে পারি না। সো হোপফুলি যেটা আছে এখন ওরা গোল করতে পারে। সুমন, সোফিল, মতিন ওরা ভালো পারফর্ম করে লিগের জন্য। সো ন্যাশনাল টিমে গোল করতে এটাও ভালো। বাংলাদেশের 50 বছর স্বাধীনতার পূর্তি হচ্ছে, সেই জায়গায় যদি এই ট্রফিটা আপনারা দেশবাসীকে উপহার দিতে পারেন, দীর্ঘদিন মনে থাকবে এই বিষয়টা। নিশ্চয়ই ফুটবলাররাও একটা মানে আত্মবিশ্বাস বা নিজেদের দেশত্ববোধ নিয়ে খেলবে। না, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট হবে।
দিলে তো সবাই মনে রাখবো দ্যাট এই দল এই টিম বাংলাদেশের জন্য মানে ফর 50 ইয়ার্স ওরা কিছু দিছে, একটা ট্রফি দিছে, সো এটা ভালো হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন, জামাল ভুঁইয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং কি তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশ দলের যে প্রত্যাশা এই একটা ট্রফি, স্বাধীনতার মাসে ট্রফিটা উপহার দিবে এবং কি সেই ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরবে। দর্শক, রঙ্গশালা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কাঠমান্ডু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা সংক্রমণের কারণে উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ করলেও সমৃদ্ধ দেশ গড়তে আরও অনেক দূর যেতে হবে বলেও জানান সরকার প্রধান। রোববার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা দেশের জন্য সম্মানের। তিনি হলেন জাতির পিতা। এই আয়োজনের রেশ না কাটতেই রোববার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভার। বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে বিশ্ব নেতাদের উষ্ণ বার্তাই প্রমাণ করে বাংলাদেশ সফল। উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে আরও অনেক দূর যেতে হবে বলে জানান সরকার প্রধান। স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব এবং সেটা দেবার মতো দক্ষতা বাংলাদেশ অর্জন করেছে। পৃথিবীর বোধহয় কোনো অঞ্চল কেউ বাদ নেই বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা দেয়নি। তো এটাই হচ্ছে সার্থকতা। আমাদের অনেক দূর যেতে হবে। করোনার প্রভাবে উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও এখন থেকে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে খাদ্য সংকট না হয় সেদিকে লক্ষ্য রেখে কোনো জমি অনাবাদি রাখা যাবে না। করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়, প্রাদুর্ভাব কতদূর যাবে আমরা এখনো তা জানি না। তার জন্য আমাদের প্রস্তুতি আমাদের থাকতে হবে। সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন সরকার প্রধান। যেহেতু আবার এই প্রাদুর্ভাব দেখা গেছে এবং এই ভাইরাসটারও আবার ভিন্ন ভিন্ন ভাবে এসেছে, সকলেই যেন মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ব বজায় রেখে সেমিনার হোক, প্রশিক্ষণ হোক, কর্মশালা হোক, যাই হোক সেগুলি করা। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে উন্নয়নের চলমান ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রসঙ্গ। দেশে করোনায় রোববার একদিনে 9 মাসের মধ্যে সর্বোচ্চ ৩,৯০৮ জন শনাক্ত হয়েছেন। নতুন করে মারা গেছেন আরও ৩৫ জন। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বাড়তে শুরু করেছে বিড়ম্বনা। নমুনা দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, রিপোর্ট পেতে বিলম্ব, অনলাইনে আবেদনও যেন এক ধাঁধা। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। কোভিডের লাগামহীন সংক্রমণ প্রতিদিনই গড়ছে কোনো না কোনো নতুন রেকর্ড। সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি 100 জনে আক্রান্তের হার 17.65, যা 7 মাসে সর্বোচ্চ। একদিনে শনাক্ত হয়েছেন 9 মাসের মধ্যে সর্বোচ্চ 3,908 জন, আর মারা গেছেন আরও 35 জন। লাগামহীন সংক্রমণের ধাক্কা লেগেছে ব্যবস্থাপনার ক্ষেত্রেও। আবারও যেন ফিরে আসছে পুরনো বিড়ম্বনা। রেকর্ড পরিমাণ নমুনা পরীক্ষা করা হলেও চৈত্রের কাঠফাটা রোদে দীর্ঘ সারিতে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। 3-4 দিন থেকে জ্বর। আমি 6টায় এসে এখানে দাঁড়ায় আছি রোদের মধ্যে। আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছি। গতকালকে এসে আমরা করতে পারি নাই। এখান থেকে আমরা মোটামুটি 50 জনের মতো চলে গেছি। ভোগান্তির কোনো শেষ নেই, আমাদের কোনো মূল্যই নাই এখানে। 5টা বাজে আসছি, 11:30 বাজে আবার শেষ হয়েছে। মানে 6 ঘন্টা সময় চলে গেছে আমার এই জায়গায়। অনেক হাসপাতালে নমুনা পরীক্ষা করা হচ্ছে অনলাইন নিবন্ধনের ভিত্তিতে। তবে এ প্রক্রিয়াও অনেকের কাছে এখন এক গোলক ধাঁধা। আজকে 5-7 দিন ধরে আমরা এই অনলাইনে আবেদন করতে চাইতেছি, কিন্তু 9টা বাজে ঢুকি তাও বলে ওভার হয়ে গেছে। আমাদের মতন গরিব মানুষ যাদের জন্য তো বিরাট একটা ভোগান্তি, কারণ আমরা এটা তো বুঝি না, পারি না, এটা কিভাবে করব। বেশ ধকল পেরিয়ে নমুনা পরীক্ষার পর রিপোর্ট পেতেও গুনতে হচ্ছে অপেক্ষার নতুন প্রহর। সপ্তাহ খানেক পেরিয়ে গেলেও মিলছে না রিপোর্ট। 22 তারিখের নমুনা দেই, 72 ঘন্টার মধ্যে এদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে সে এখনো রিপোর্ট পাইতেছি না। সংশ্লিষ্টরা বলছেন মানুষের বিড়ম্বনা কমাতে বাড়ানো হচ্ছে সক্ষমতা। অতিরিক্ত আনসার ওইখানে দিব, আমাদের লোকজন যাতে সামাজিক দূরত্বটা একটু মেনটেন করে চলতে পারে। আর বুথের সংখ্যা বাড়ানো যায় কিনা আমি সেটাও একটু বিবেচনা করব। কালেকশন সেন্টার আর কি। কোভিড সংক্রমণ কমাতে মানুষের সচেতনতার মাধ্যমে প্রতিরোধের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া তো মানে এখন ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কি হবে যদি আপনি করোনা টিকার প্রথম ডোজ নিয়ে পরবর্তীটা আর না নেন? গবেষকরা বলছেন প্রথম ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।
তাই প্রথম ডোজ নেয়ার পর অবশ্যই দ্বিতীয় ডোজ নিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার লাগাম টেনে ধরতে এখন পর্যন্ত বিশ্বের ১৭৭টি দেশ ও অঞ্চল টিকাদান কর্মসূচি চালু করেছে। করোনা প্রতিরোধে মডার্না, ফাইজার বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সহ বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জনসন অ্যান্ড জনসনের টিকা ছাড়া সবগুলো ভ্যাকসিনেরই 2 ডোজ নেওয়া বাধ্যতামূলক। তবে টিকার কার্যকারিতা আরও বাড়াতে জনসন অ্যান্ড জনসনও 2 ডোজের ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে টিকার প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ নিয়ে অনেকের মধ্যেই তৈরি হয়েছে দ্বিধা। ফাইজার ও মডার্না টিকার প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ আর না নিলে করোনায় আক্রান্তের ঝুঁকি থেকেই যায়, এমনটাই বলছেন গবেষকরা। তাদের মতে ফাইজার টিকার 1 ডোজ 52% কার্যকর, মডার্নার টিকার প্রথম ডোজের কার্যকারিতা প্রায় 80%, দ্বিতীয় ডোজ নিলেই কেবল এটি 95% কার্যকর হবে। ফাইজারের টিকার প্রথম ডোজ নেয়ার 3 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ এবং মডার্নার ক্ষেত্রে 1 মাস পর নেয়ার পরামর্শ দিয়েছে মার্কিন সংক্রামক রোগ ও নিয়ন্ত্রণকারী সংস্থা। তাদের মতে 2 ডোজ নেয়ার মধ্যবর্তী সময় কম হওয়াই ভালো। এদিকে 12 বছরের নিচে শিশুদের টিকা কর্মসূচির আওতায় আনতে ইতোমধ্যে ট্রায়াল শুরু করেছে ফাইজার। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে আজ পবিত্র লাইলাতুল বরাত। সারা রাত ইবাদত বন্দেগিতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকার আহ্বান। রাজধানীর শ্যামলীতে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে 1.5 কোটি টাকা মূল্যের অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ অপরাধে 3টা প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। কারখানা মালিককে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও ঔষধ প্রশাসন এই অভিযান চালায়। ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ভিটামিন, ক্যালসিয়াম কিংবা আয়রন ট্যাবলেট তৈরি হচ্ছে একই ঘরে। মেয়াদ উত্তীর্ণ এসব ওষুধের ছড়াছড়ি। নেই ফার্মাসিস্ট, নেই প্রয়োজনীয় দক্ষ জনবল, তবু হরদম চলছে ওষুধ উৎপাদন। শ্যামলীর 2টি ভবনে 5টি ফ্ল্যাটে বছরের পর বছর চলছে এ কার্যক্রম। ফোরেস, অ্যারিস্টন ফার্মা, অ্যারিস্টো লিমিটেড নামে চলছে ওষুধের রমরমা ব্যবসা। এর আগেও ফোরেস লিমিটেডের লাইসেন্স বাতিল ও জরিমানা করেছিল ওষুধ প্রশাসন। এরপর সাভারের কারখানা দেখিয়ে আবার নতুন করে নবায়ন পেলেও ওষুধ তৈরি হতো নিজ বাড়িতেই। আমি যখন লাইসেন্সের জন্য রিনিউ করতেছি বারবারই, তখন শিফটিং ছিল। শিফটিং হওয়ার কারণে আমি কিছু মেশিনপত্র নিয়ে এসে আমার এখানে তুলি এগুলোকে, কারণ আমার অন্য কোনো জায়গা ছিল না, যে কারণে এখানে তুলি। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ওষুধ, সাপ্লিমেন্ট, কসমেটিক্স প্রস্তুত ও বাজারজাত করে আসছিল এসব কোম্পানি। এটা ছাড়া আরও 2টো জায়গায় আমাদের আরও 2টো টিম আছে, সেখানে কিন্তু আমরা বিপুল পরিমাণে এই কফ সিরাপ, সেকশন স্টিমুলেন্ট এবং আপনার এই ধরনের ফুড সাপ্লিমেন্ট আমরা পেয়েছি। এবং এর কোনোটাই কিন্তু তার না, এখানে রেজিস্টার্ড না এবং প্রত্যেকটা ওষুধ তার অবৈধ। ফুড সাপ্লিমেন্ট বা এই সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে একটি ধারাবাহিক প্রক্রিয়া চলমান আছে বিদায়ী সেটি সফলতার অংশ হিসেবে এটি আমরা দেখছি এবং সেজন্য এটি এখানে আটক করা হয়েছে। ভুইফোর এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বস্তাবন্দি এসব ওষুধই রঙিন মোড়কে বিদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে, আর সাধারণ মানুষ অনেকটা অজ্ঞতার বশেই তা লুফে নিচ্ছে। ওষুধ প্রশাসন বলছে এসব ওষুধ কোনো কাজে তো আসেই না, বরঞ্চ মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির সঙ্গে জড়িত রাঘব বোয়ালরা এখন অবৈধ অর্জিত সম্পদ পরিবারের সদস্য, নিকট স্বজনের পাশাপাশি জমা করছেন বন্ধু বান্ধব ও সহকর্মীর নামে। এই প্রবণতাকে বিপজ্জনক হিসেবে দেখছেন দুদক আইনজীবী। আইনের চোখ ফাঁকি দিতে এমন অপকৌশল বন্ধে আয়কর বিভাগ, আর্থিক গোয়েন্দা সংস্থা ও দুদককে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেনের রিপোর্ট। 1/11 সময়ে দুর্নীতির যে অর্ধশতাধিক মামলা হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি স্ত্রী, মেয়েকেও আসামি করা হয়। অনেক মামলাতে শাশুড়ি ও শ্বশুরকেও দাঁড় করানো হয় আদালতের কাঠগড়ায়। আয়ের কোনো উৎস না থাকলেও তাদের অ্যাকাউন্টে মিলে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য। সময়ের পরিবর্তনে কৌশল বদলেছে দুর্নীতিবাজরা। দুদক সংশ্লিষ্টরা বলছেন এখন তারা ব্যবহার করছেন অফিসের সহকর্মী, বান্ধবী কিংবা বিশ্বস্ত কাউকে। কিনছেন বেনামি সম্পত্তি, উড়াচ্ছেন নগদ টাকা।
সাম্প্রতিক সময়ে সাবেক এমপি পাপুলের দুর্নীতির তদন্তে নেমে শ্যালিকার অ্যাকাউন্টে 148 কোটি 41 লাখ টাকা পাওয়া কিংবা পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়াল, নাহিদা রুনাই ও শুভ্রা রানী ঘোষের নামে মিলেছে কোটি কোটি টাকার অনিয়মের তথ্য। অভিযোগ রয়েছে তাদের পেছনে দুর্নীতির কাড়ি কাড়ি টাকা ঢেলেছেন পিকে হালদার। দুদক আইনজীবী বলছেন দুর্নীতির এই ধরন দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। এই সংখ্যা আর্থিক খাতেই উদ্বেগজনক বলেও জানান তিনি। আর্থিক অপরাধটা এমন পর্যায়ে চলে গেছে, কিছু ব্যক্তিকে ইউজ করছে, কিছু সহকর্মীকে ইউজ করছে, কিছু আবার মহিলাকে ইউজ করছে। এই জিনিসগুলা খুবই দুঃখজনক তো বটেই, বিপজ্জনক। দুর্নীতিবাজদের অপকৌশল বন্ধে আয়কর বিভাগ ও আর্থিক গোয়েন্দা সংস্থাকে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিভিন্ন ব্যাংক এবং ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো আরও আছে, স্টক এক্সচেঞ্জ, তারা ঠিকমতো রিপোর্ট করছে কিনা ভুয়া এই সন্দেহজনক লেনদেন, সেইগুলো যদি বিএফআইউ ঠিকমতো চেক করে তাহলেও এইগুলো এই ট্রেন্ডগুলো বাড়তে পারে না। এছাড়া দুর্নীতির ধরন পরিবর্তন হওয়ায় অপরাধী ধরতে দুদককে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বর্ণ আমদানিতে সরকার ব্যাপকভাবে নীতি সহায়তা দিলেও কোনো কাজে আসেনি। অভ্যন্তরীণ বাজারে লেনদেন ও বিক্রিতে স্বচ্ছতা আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সেগুনবাগিচায় এনবিআর-এর সম্মেলন কক্ষে বিভিন্ন শিল্প খাতের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় স্বর্ণের গয়না উৎপাদক ও রপ্তানিকারকরা আমদানিতে শুল্ক হ্রাস ও প্রণোদনা চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান। দেশে বছরে 20 থেকে 24 মেট্রিক টন স্বর্ণের চাহিদা থাকলেও এর মাত্র 10% পুরনো স্বর্ণের অলংকার গলিয়ে সংগ্রহ করা হয়। চাহিদার বাকি 90% আসে ব্যাগেজ রুলসের মাধ্যমে ও চোরাই পথে। অবৈধভাবে আমদানি ঠেকাতে ডিলারশিপ লাইসেন্স দিয়ে বাণিজ্যিকভাবে আমদানির সুযোগ দেওয়া হলেও অবস্থার পরিবর্তন হয়নি। লাইসেন্স পাওয়ার পর গত বছরে দুটি প্রতিষ্ঠান 25,000 গ্রাম স্বর্ণ বৈধভাবে আমদানি করলেও নানা জটিলতায় এরপরে বন্ধ হয়ে যায় আমদানি। জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন যাদেরকে স্বর্ণ আমদানির লাইসেন্স দেওয়া হয়েছে অধিকাংশেরই সক্ষমতা নেই। জটিলতার কারণেই কিন্তু গোল্ডটা আমদানি বন্ধ হয়ে যায়। আউটলেট লাইসেন্স যাদের দেওয়া হয়েছে তাদের ক্যাপাসিটি নাই। এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় স্বর্ণালংকার রপ্তানিকারকরা বলছেন ডিলারশিপ লাইসেন্স দেওয়া হলেও শুল্ক কর দিয়ে স্বর্ণ আমদানিতে জটিলতার কারণে অবৈধভাবে বেশি আমদানি হচ্ছে। স্বর্ণ আমদানি রপ্তানি সহজ করা ও প্রণোদনা দেওয়ার দাবি জানান সংগঠনটির সভাপতি। ডিউটি ড্রব্যাকেরও অনেক হ্যাসেল আছে। আমরা চাচ্ছিলাম যে প্রাথমিকভাবে এই এক্সপোর্টের জন্য সুযোগ করে দেওয়া, আবেদন রইল সহজ পদ্ধতি করে দেওয়া। এই দাবির প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, বৈধভাবে স্বর্ণ আমদানিতে অনেক সুযোগ দেওয়া হলেও কোনো লাভ হয়নি, স্বচ্ছতা আসেনি স্বর্ণ কেনাবেচায়। গোল্ডের সাথে শুধু পলিটিক্স সাপোর্ট যথেষ্ট নয়, গোল্ডের সাথে আরও অনেক অদেখা বিষয় আছে। সেই বিষয়গুলো থেকে উঠতে না পারলে এই গোল্ড সেক্টর কিচ্ছু হবে না। বৈধভাবে স্বর্ণ আমদানিতে 2019 সালে একটি ব্যাংক সহ 19টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। প্রতি ভরি স্বর্ণ আমদানিতে বর্তমানে 2000 টাকা সম্পূরক শুল্ক দিতে হয়। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। কাস্টমস ও ঠিকাদার প্রতিষ্ঠান সমঝোতায় না আসায় বেনাপোল স্থলবন্দরে 1 বছর ধরে বন্ধ আছে বাইপাস সড়কের মোবাইল স্ক্যানার মেশিন। বন্দর ব্যবহারকারীরা বলছেন অত্যাধুনিক এই স্ক্যানার মেশিন বন্ধ থাকায় বাড়ছে চোরাচালান, কিন্তু সমস্যা সমাধানে কোনো উদ্যোগ দৃশ্যমান নেই। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে স্ক্যানিং মেশিন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন। বিষয়টি জানানো হয়েছে এনবিআরকে। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে 3 বছর আগে 4টি স্ক্যানার মেশিন বাংলাদেশকে অনুদান হিসেবে দেয় চীন সরকার। 2018 সালে বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকের প্রবেশদ্বারে একটি মেশিন বসানো হয়। অত্যাধুনিক মেশিনটি পণ্যবাহী ট্রাকে আসা রাসায়নিক মাদক অস্ত্র শনাক্ত করতে সক্ষম। মেশিনটি ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটস বিনামূল্যে পরিচালনা করেছে 6 মাস। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে চুক্তিতে না আসায় বন্ধ হয়ে যায় কার্যক্রম। ব্যবসায়ী নেতারা বলছেন নিরাপদ আমদানি রফতানি বাণিজ্য সচল রাখতে স্ক্যানিং কার্যক্রম চালু করা জরুরি। বেনাপোল স্থল বন্দরে চোরাচালান প্রতিরোধ ব্যবহৃত স্ক্যানিং মেশিনটি দীর্ঘ 1 বছর ধরে বন্ধ থাকলেও কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। আমরা ব্যবসায়ীরা নিরাপত্তার স্বার্থে মনে করি স্ক্যানিং মেশিনটা পুনরায় চালু করা অতি জরুরি। ভারত থেকে যে এক্সপোর্টেবল যে সমস্ত আইটেম বাংলাদেশে আসে, এই মালামালগুলো বাংলাদেশ বন্দরে প্রবেশ করার সাথে সাথে এটা স্ক্যান হওয়া প্রয়োজন।
আর ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভাররা বলছেন স্ক্যানিং কার্যক্রম বন্ধের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। 2 বছর ধরে দেখছি, আর কোনো গাড়ি সন্দেহ হয় না, কোনো গাড়ি স্ক্রিনে হয় না। আমরা নতুনভাবে আবার কার্যক্রম শুরু করব। তবে বন্দর আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে স্ক্যানার মেশিন চালু রাখতে অর্থ বরাদ্দের জন্য এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। একটা মেইনটেনেন্সের জন্য গভর্নমেন্টের যে বাজেট লাগে সেই বাজেটটা পাওয়া যায়নি প্রথমত। এনবিআর থেকে উদ্যোগ নিয়েছে যে এটা নতুন করে কন্ট্রাক্ট দিবে, মানে সার্ভিস কন্ট্রাক্ট। আমাদের এখান থেকে ইভ্যালুয়েশন কমিটি যাচাই বাছাই করে দেন এটা এনবিআর এর অনুমোদনের জন্য পাঠিয়েছে। এখন এনবিআর এবং আইআরডি হয়ে আসবে, তো অনেক বড় অঙ্কের টাকা লাগবে, প্রায় 2 বছরে প্রায় 6 কোটির উপরে। স্ক্যানিং মেশিন গুরুত্ব তো অপরিসীম। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 48,000 কোটি টাকার পণ্য আমদানি রফতানি হয়। রাজস্ব আসে 5,000 কোটি টাকা। গত 2 বছরে আমদানি পণ্যের সাথে লুকিয়ে আনা প্রায় 3 টন ভায়াগ্রা, ফেন্সিডিল আটক করা হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। আজ পবিত্র শবে বরাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি ইবাদত বন্দেগিতে কাটান ধর্মপ্রিয় মুসলমানরা। এ রাতে প্রথম আকাশে এসে আল্লাহ সব বান্দার গুনাহ মাফ সহ সব ধরনের দোয়া কবুল করেন। এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ খাবার তৈরি, আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকার আহ্বান বিশেষজ্ঞদের। বছর ঘুরে আবারও এলো শবে বরাত। ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তার কাছে যাবতীয় চাহিদা তুলে ধরতে প্রস্তুত মুসলিম উম্মাহ। 1 বছরের বেশি সময় ধরে করোনার সঙ্গে যুদ্ধ করছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব। বিধিনিষেধের কারণে গতবার শবে বরাতে মসজিদে আনুষ্ঠানিকতা না থাকলেও এবার স্বাস্থ্যবিধি মেনে থাকছে দোয়া মুনাজাত সহ নানা আয়োজন। সাবলন, তারপরে ব্লিচিং, এসব দ্বারা আমরা সবসময় আমাদের মসজিদ পরিষ্কার করতেছি। এভাবে আমাদের প্রস্তুতি নিয়ে আসি। শবে বরাতের যে আমলটা, এটা যেহেতু নফল ইবাদত, তো প্রথমত যারা অসুস্থ তারা মসজিদে আসবেন না। দ্বিতীয়ত যারা আসবেন ওনারা মাস্ক পরে আসবেন এবং সামাজিক দূরত্ব যেটা বজিয়ে রাখার এটা বুঝিয়ে রাখবেন। মসজিদ থেকে ফরজ নামাজ পড়ে সংক্ষিপ্ত দোয়া হলে দোয়া সেরে তারা বাসায় চলে যাবে। রাতভর তারা বাড়িতেই নফল ইবাদত বন্দেগী করবে। বিশেষ মর্যাদাপূর্ণ রাত নিয়ে সমাজে কিছু কুসংস্কার বিদ্যমান জানিয়ে ইসলামী বিশেষজ্ঞরা বলছেন আতশবাজি, পটকা ফোটানো ও বিশেষ খাবার তৈরিকে ইসলাম সমর্থন করে না। পটকাবাজি করা, আতশবাজি করা বা কোনো পশুর প্রতিকৃতি কোনো খাবার তৈরি করা বা এগুলো বেচাকেনা করা, এটা আমাদের ইসলাম সমর্থন করে না। হালুয়া রুটি নিয়ে দৌড়াদৌড়ি করা, তারপরে এই রাত্রে ভালো খেলে সারা বছর ভালো ইত্যাদি, এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দ্বিতীয় হিজরির শাবান মাসের 14 তারিখ মধ্যরাতে জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে দোয়া করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে এ রাতে শিরককারী ও অহংকারী ছাড়া সব ধরনের পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসের ভাষায় কে আছো তোমাদের খাবারের অভাব, রিজিকের অভাব, জীবিকার অভাব, অভাব অনটনে আছো, আজকে তোমাদেরকে তা আমি পূর্ণ করে দেব। এই রাতে তোমরা একেবারে রাত ভর নফল ইবাদত করবে, দিনভর নফল রোজা পালন করবে। এই রাতে করণীয় আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া এবং যতটুকু সম্ভব নফল নামাজ এবং তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পড়া, সম্ভব হলে কবর জিয়ারত করা। যারা কখনো টিনের ঘরে বসবাসের স্বপ্ন দেখেননি, এখন তারা পাকা দালানে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। ঘর পেয়ে কেমন আছেন তারা? খোঁজ খবর নিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে আশ্রয়ন প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন পরিদর্শন করেন। সুবিধাভোগী অসহায় মানুষেরা প্রধানমন্ত্রীর প্রতি জানান কৃতজ্ঞতা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকার বিধবা রমেছা বেগম প্রায় 30 বছর আগে 2 সন্তান রেখে অজ্ঞাত অসুখে মারা যায় স্বামী। সম্বল বলতে 2% জায়গা ছিল, তাও বিক্রি করে মেয়ের বিয়ে দিয়ে সরকারি জায়গায় একটি ঝুপড়ি করে বসবাস করতেন। একটু জোরে বাতাস বা বৃষ্টি নামলেই ঘরে থাকতে পারেননি। প্রতিদিন দুবেলা ভাতের নিশ্চয়তা জাননি, তার ঘর তৈরি স্বপ্নের মতো। সেই বিধবা রমেছা বেগম এখন পাকা দালানের মালিক। প্রধানমন্ত্রীর দেয়া ঘর স্বর্গের মতোই। শেখ হাসিনা স্যার আমার ঘর দিছে, আমি খুশি হয়েছি। আমার বাড়ি নাই, ঘর নাই। রমেছা বেগমের মতো 51 বছর বয়সী দৃষ্টিহীন তোরাব আলী, সখিনা ও হামিদা বেগমরা এতদিন নিদারুণ কষ্টে বসবাস করলেও শেষ বয়সে প্রধানমন্ত্রীর ঘর আশীর্বাদ হয়ে তাদের কপালে জুটেছে। এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত তারা। ওই নারাদা ঘর চাইতো, কত পানি পড়তো, আর ঝড় বৃষ্টি এলে ঘর খালি নট মট 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 শব্দ করতো। আমার বাড়ি ঘর ছিল না,
আমি আসছিলাম বাসা ভাড়া করিয়া, বাসা ভাড়া করে দেয়া আমারে বাবা থাম দিচ্ছে। এইটি জীবনে কিনবার পাইতাম না, খুব সুখে আছি। জেলা প্রশাসক জানালেন, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্রয়ণ প্রকল্পগুলোতে এইসব অবকাঠামো সংযোজনের জন্য সরকার আরও বরাদ্দ দিবে। আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আশ্রয়ণ পরিদর্শনে এসে জানান, মুজিব শতবর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না এবং তাদের কর্মসংস্থানের বিষয়ে চিন্তাভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। অসহায় ভূমিহীন ছিন্নমূল মানুষগুলো ঘর পাচ্ছেন, জমির মালিকানা হচ্ছেন, স্বামী স্ত্রী দুইজনের নামে দলিল করে দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দীক্ষায় স্বাবলম্বী করে গড়ে তুলতে তারা আরো সাহসী আত্মপ্রত্যয়ী হবেন। সারা দেশে 3,64,344 জনকে ঘর দেওয়া হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে 2,200টি রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। সেচের অনিশ্চয়তা নিয়েই রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় এবার বোরো আবাদ হচ্ছে 5 লাখ হেক্টরের বেশি জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21.5 লাখ মেট্রিক টন। সেচ নির্ভর এই আবাদে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ থেকে পানি সরবরাহ করা হবে 60,000 হেক্টর জমিতে। বাকিটা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গত আমনের ক্ষতি পোষাতে এবার বোরো আবাদে জোর দেওয়া হয়েছে। চলতি বছর রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় 21,56,770 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যে 5,370 হেক্টর জমিতে বোরো চারা রোপণের কাজ প্রায় শেষ। এর মধ্যে তিস্তা সেচ প্রকল্প থেকে এবার 60,000 হেক্টর জমিতে পানি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড। 50,000 হেক্টর জমিতে পানি দিতে পেরেছিলাম এবং চলতি বছর আমরা টার্গেট করেছি আমরা 60,000 হেক্টর জমিতে ইরিগেশন দেব। অবশিষ্ট সেচের জন্য ভূগর্ভের পানির উপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের, আর এ কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধির শঙ্কা করছেন কৃষকরা। খুব কম হইলেও মানে 25 থেকে 3,2500 থেকে 3,000 টাকা পানি দেওয়া লাগবে। পাইতে হলেও পাবে, এখন মনে কি করা যাবে, এখন বুদ্ধি তো আর তাছাড়া হয় না। কৃষকের মানে যে অবস্থা তাতে লাভজনক মানে কোনো রকম আর কি খাওয়া পড়া চলাটা হচ্ছে, তাছাড়া কিছু না। তিস্তা ব্যারেজের সেচের অনিশ্চয়তার কারণে এবারও ভূগর্ভের পানির উপরেই নির্ভর করার কথা জানিয়েছে সরকারের কৃষি বিভাগ। খালে যখন পানি অপর্যাপ্ততা থাকে তখন আসলে এটা করা সম্ভব হয় না, সরবরাহ করা সম্ভব হয় না, ফলে কৃষকরা দেখা যায় যে ভূগর্ভস্থ পানির উপরই নির্ভর করে থাকেন। তিস্তা সেচ প্রকল্প এলাকা সহ প্রকল্প বহির্ভূত এলাকায় সেচের জন্য 2,767টি গভীর নলকূপ, 2,11,783টি অগভীর নলকূপ, 546টি লো লিফট পাম্প ব্যবহার করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ব্রিটেনে এখন থেকে উবার চালকরা জাতীয় পর্যায়ের সর্বনিম্ন বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এ বিষয়ে রোববার এক রায় দিয়েছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। দেশটিতে উবার চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন অসংখ্য বাংলাদেশি। সুপ্রিম কোর্টের এমন রায়ে খুশি তারাও। বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। গেল কয়েক বছর ধরেই নানা শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে সময় পার করে আসছিল ব্রিটেনের উবার চালকেরা। এমনকি দেশটিতে উবার সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রমও তৈরি হয়েছিল। তবে সম্প্রতি নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন উবার চালকেরা। এখন থেকে জাতীয় বেতন কাঠামো অনুযায়ী ঘন্টা প্রতি ন্যূনতম 8.72 পাউন্ড বেতন সহ অন্যান্য সুবিধা সমূহ পাবেন তারা। সেই সঙ্গে ক্ষতিপূরণও পাবেন অনেকে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে উবার ড্রাইভাররা এখন এমপ্লয়েড বা চাকরিজীবী হিসেবে তারা ন্যূনতম মজুরি পাবেন, হলিডে পাবেন, পেনশনে নাম অন্তর্ভুক্ত হবে অর্থাৎ পেনশন সুবিধা পাবেন। এই রায়ের ফলে অনেক উবার ড্রাইভার ক্ষতিপূরণ পাবেন। মূলত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের ফলে 70,000 উবার চালক এই সুবিধার আওতাভুক্ত হবেন। ব্রিটেনে বিপুল সংখ্যক বাংলাদেশি উবার চালিয়ে জীবিকা নির্বাহ করায় এই রায়ে খুশি তারাও। উবারের নতুন ঘোষণায় আমরা অনেক আনন্দিত, আমরা খুশি যারা উবার ড্রাইভার আছি। সুপ্রিম কোর্ট আমাদেরকে রায় দিয়েছে, আমরা সকল উবার ড্রাইভার পিছনের যত হলিডে তারা পে করবে এবং আমাদের তারা মিনিমাম ওয়াইজেস দিবে, তাতে আমরা অত্যন্ত খুশি। প্রত্যেক ড্রাইভারকে পাক্ষিকভাবে তাদের আয়ের 12.7% হলিডে ভাতা প্রদান করা হবে। এছাড়াও প্রত্যেক চালক পেনশন পরিকল্পনায় স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত হবেন বলেও সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয়।
শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জার্মানিতে দীর্ঘ লকডাউনে নাকাল স্থানীয় সহ প্রবাসী ব্যবসায়ীরা। এ অবস্থায় দেশটির হোটেল, রেস্টুরেন্ট সহ নানা খাতে কর্মরত প্রবাসীদের দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। জার্মানির বার্লিন থেকে বিস্তারিত বিটু বড়ুয়া রিপোর্টে। নতুন করে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জার্মানির অর্থনীতি, সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ। ম্যার্কেল সরকারের দেয়া প্রণোদনার পরও লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানীয় সহ দেশটিতে বসবাসরত হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। চলমান লকডাউনের সময়সীমা আরেক দফা বেড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা নিয়ে সংখ্যায় প্রবাসী বাংলাদেশিরাও। আমাদের এখানে যারা কর্মজীবী তাদের বেতন দেওয়া থেকে শুরু করে তাদের চলাফেরা থেকে শুরু করে সবকিছু মিলে তাদেরকে কিভাবে টিকিয়ে রাখবো ওইটাই আমরা চিন্তা ভাবনা করতেছি। এদিকে লকডাউনে কাজের পরিধি কমে আসায় দেশে পরিবার পরিজনের কাছে টাকা পাঠানো নিয়ে উদ্বিগ্ন এই খাতের সঙ্গে জড়িত বাংলাদেশি কর্মচারীরাও। আমরা বেতন পাচ্ছি না, এখন আমাদের যে আমরা বাংলাদেশে যে আগে একটা ফাইন্যান্সিয়াল হেল্প করতাম আমরা সেটাও করতে পারতেছি না। শুধু রেস্টুরেন্ট ব্যবসা নয়, লকডাউনের কবলে পড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন জার্মানির বাংলাদেশি ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরাও। করোনার বিধিনিষেধের কঠোরতার কারণে প্রবাসীরা ট্রাভেল করতে পারছে না এবং অ্যাজ এ ট্রাভেল ব্যবসায়ী হিসেবে আমরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত। জার্মানিতে গেল বছরে করোনার কারণে দেউলিয়া হয়েছে 17,000-এরও বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই অবস্থায় করোনার সংক্রমণ ঠেকানো না গেলে চলতি বছরে আরও অসংখ্য প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। করোনা থেকে বাঁচতে সকল প্রকার বিধিনিষেধ ভালোভাবে পালন করার আহ্বান জানিয়েছেন জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয়। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বেলজিয়ামের বিখ্যাত এন্টারেফ শহর, ডায়মন্ডের শহর হিসেবে যার খ্যাতি রয়েছে দুনিয়া জুড়ে। একসময়ের ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখরিত শহরের ডায়মন্ড মার্কেটটি বৈশ্বিক করোনা মহামারীর কারণে এখন অনেকটাই ক্রেতাশূন্য। আর লকডাউনের কারণে বন্ধ রয়েছে ডায়মন্ড মিউজিয়ামটিও। বেলজিয়ামের এন্টারেপ শহর হীরা বা ডায়মন্ডের শহর হিসেবে যার পরিচিতি রয়েছে ইউরোপ ছাড়িয়েও অনেক দূরেও। এখানে ডায়মন্ড কাটা ও পালিশ করা হয়। এক হিসেবে দেখা গেছে বিশ্বের প্রায় 84% রাফ ডায়মন্ড এখান থেকে বিশ্বের নানা দেশে যায়। সে কারণে বিশ্বের বৃহত্তম ডায়মন্ডের শহর বলা হয় এ শহরকে। ডায়মন্ড বেচাকেনা ও দেখার জন্য প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এ শহরে আসলেও এখন তার চিত্র ভিন্ন। বৈশ্বিক করোনা মহামারীর প্রভাব পড়েছে এখানেও। মার্কেটটা খুবই সবসময় জমজমাট, সারা পৃথিবী থেকে এখানে ডায়মন্ড কেনার জন্য এখানে লোকজন আসে। করোনার কারণে এই মার্কেটটা এখন অনেক অনেক লোক সমাগম অনেক কম, নাই বললেই চলে। ইন্টারন্যাশনাল ডায়মন্ড যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এই মার্কেটে প্রতিটি দোকানই খোলা, কিন্তু লোক সমাগম খুবই কম। এই সময়টা খুব ভরপুর লোক থাকার কথা, সেখানে একদম ক্রেতা শূন্য। প্রতি বছর 54 বিলিয়ন ডায়মন্ড কেনাবেচা হয় এই ডায়মন্ড কোয়ার্টার শহরে, আর 380টি কারখানায় এই ডায়মন্ড কাটা ও পালিশ করা হয়। বেলজিয়ামের এন্টারপ্রাইজ শহরের এই ডায়মন্ড মার্কেট এখন অনেকটাই ক্রেতাশূন্য। করোনা ভাইরাসের মহামারীর কারণে অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়েছে এই ডায়মন্ড মার্কেট। তবে বিক্রেতারা প্রত্যাশা করছেন করোনা মহামারী কেটে গেলে আগের মতো আবারও সরব হবে এই মার্কেটে। বেলজিয়াম ইন্টারপর্নের ইন্টারন্যাশনাল ডায়মন্ড মার্কেটের সামনে থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। বাণিজ্যিক যোগাযোগের অন্যতম রুট সুয়েজ খালে কন্টেইনার জাহাজ চলাচল বন্ধ থাকায় লোকসান হচ্ছে কোটি কোটি ডলার। বিকল্প রুট ব্যবহারে খরচ বাড়তে পারে $3 লাখ। গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকায় অনেক দেশে স্থবির হয়ে পড়তে পারে আমদানি রফতানি বাণিজ্য। বেড়ে যেতে পারে অনেক পণ্যের দাম। এরই মধ্যে ব্যাহত হতে শুরু করেছে সরবরাহ ব্যবস্থা। আটলান্টিক মহাসাগরের সাথে স্বল্প সময়ে প্রশান্ত আর ভারত মহাসাগরের আশপাশের দেশগুলোর সংযোগ স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট মিশরের সুয়েজ খাল। এ খাল দিয়ে এশিয়া আর ইউরোপে পণ্যবাহী জাহাজ পৌঁছাতে 3000 মাইল কম জলপথ পাড়ি দিতে হয়। বিশাল মালবাহী জাহাজ এভার গিভেন 20,000 কন্টেইনার নিয়ে এ খালে আটকা পড়ায় কয়েকদিন ধরে বন্ধ বিশ্ব বাণিজ্যের ব্যস্ততম এ জলপথ। জাহাজে আছে ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন, সোলার প্যানেল সহ আরও অনেক পণ্য। গুরুত্বপূর্ণ এই রুট কন্টেইনার জাহাজ আটকে বন্ধ হওয়ায় পেছনে আটকা পড়েছে আরও কয়েকশো কন্টেইনারবাহী জাহাজ। কোটি কোটি ডলারের পণ্য আটকে আছে সমুদ্রের মাঝে। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে 1 সপ্তাহের ওপরে।
বিশ্বের সমুদ্রপথে বাণিজ্যের 10% নির্ভর করে এই জলপথের ওপর। এরই মধ্যে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে শুরু করেছে বিভিন্ন দেশে। পণ্য সরবরাহ হচ্ছে না নির্ধারিত সময়ে। যদি আরও কিছুদিন বন্ধ থাকে এই জলপথ, বাড়তে পারে ভোগ্যপণ্যের দাম। জ্বালানি তেল আমদানি রফতানির অন্যতম রুট হওয়ায় বাড়তে পারে এই নিত্যপণ্যের দরও। অন্য রুট ব্যবহার করতে হচ্ছে অনেক কন্টেইনার জাহাজকে, বেড়ে যাচ্ছে আর্থিক খরচ। বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হলেও পণ্য পরিবহনে খরচ বাড়লে এটি গড়াবে সাধারণ মানুষের পকেট পর্যন্ত। দীর্ঘ সময় এই রুট বন্ধ থাকলে যেসব ব্যবসা প্রতিষ্ঠান কন্টেইনার সংকটে ভুগছে, তাদের ভোগান্তি পৌঁছাতে পারে চরমে। সুয়েজ খাল বন্ধ থাকায় এশিয়া থেকে ভোগ্যপণ্য ইউরোপ আর আমেরিকায় সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জলপথটি বিকল থাকলে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে চলাচল করা সব পণ্যবাহী জাহাজকে বিকল্প রুটে চলাচল করতে হবে। আরও 10,000 কিলোমিটারের পথ বাড়বে জাহাজগুলোর। শিপমেন্টে খরচ বাড়বে $3 লাখ। সুয়েজ খাল যান চলাচলের জন্য অচল হয়ে পড়ায় উত্তরাঞ্চলের সমুদ্রপথ পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ব্যবহারের পরামর্শ দিচ্ছে রাশিয়া। রুশ জ্বালানি প্রতিষ্ঠান রোসাটম বলছে, রাশিয়ার আর্কটিক শিপিং রুট হতে পারে সুয়েজ খালের বিকল্প। বিশ্বের বৃহত্তম বরফ ভাঙার পারমাণবিক যানটি তাদের আছে, তাই শীত মৌসুমেও বরফে জলপথ আটকে পড়ার কোনো সম্ভাবনা নেই। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। পাবনায় হাটে বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি চারা পেঁয়াজ। বেশি জমিতে আবাদ ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা কৃষি বিভাগের। তবে বীজের বাড়তি দামের কারণে বেড়েছে উৎপাদন খরচ। তাই লোকসান কাটাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি চাষিদের। এসে আসাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের মোট উৎপাদিত পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ সরবরাহ হয় পাবনা থেকে। জেলার সুজানগর, সাথিয়া, চাটমোহর ও সদর উপজেলার বিস্তীর্ণ জমিতে আবাদ হয়েছে চারা জাতের পেঁয়াজ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি না হওয়ায় চলতি মৌসুমে নির্বিঘ্নে আবাদ শেষে এখন পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত চাষিরা। আর হাটে বাজারে ভিড় করছেন দূর দূরান্তের ব্যাপারী ও পাইকাররাও। ঝড় বৃষ্টিতে ক্ষতি না হওয়ায় চলতি মৌসুমের পেঁয়াজ সংরক্ষণও করা যাবে দীর্ঘদিন। গুণগত মানও ভালো। বিদেশ থেকে আমদানি না হলে এবছর লাভবান হবার আশা চাষিদের। যদি সরকার আমাদের নির্ধারিত একটা বাজার দিয়ে দিত, তাহলে আমরা অনেক এটা মূল্য দিবে। বাইরের থেকে যদি পেঁয়াজ না আসতো, তাহলে আমাদের দেশের কৃষক একটু বাঁচার যেত। 2 টাকা বেশি বিক্রি করলে আমরা নিজেরা দেশের টাকা নিজেরাই আমরা করতে পারবো। রোপণ মৌসুমে বীজের আকাশচুম্বী দামের কারণে উৎপাদন খরচ বেড়েছে। তবে সরবরাহ বাড়ায় দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। এবার বৃষ্টি হয় নাই, ফলন কম, পেঁয়াজটা ঘরে থাকবে, পচবে না, পচবে কম। বাজারটা 1500 হলে পরে কৃষক বাঁচে যাবে, আমরা বাঁচবো। রমজানের সময় যে পেঁয়াজের ঊর্ধ্বগতি দাম হয়ে যায়, কৃষক সে দাম পাচ্ছে না। আমাদের ক্ষেত্র থেকে কেবল মাত্র কিছু শুরু হয়েছে এবং বরপূর্ণ আরো 10 থেকে 15 দিনের মধ্যে ফুল আমাদের দেশের সিজন শুরু হয়ে যাবে। কৃষি বিভাগ বলছে, আপাতত সরকারের পেঁয়াজ আমদানির পরিকল্পনা না থাকায় চাষিদের লোকসান হবে না। কৃষক যারা ভাবছে যে পেঁয়াজের দাম কমে যাচ্ছে বা কমবে, এই ধরনের চিন্তা ভাবনার কোনো কারণ নাই। তার কারণ যে আমাদের দেশে এই বছর আগামী 6-7 মাস বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করার কোনো সরকারের পরিকল্পনা নাই। চলতি মৌসুমে জেলায় 44,030 হেক্টর জমিতে চারা পেঁয়াজের উৎপাদন আশা করা হচ্ছে 6.5 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, পাবনা। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতের সশস্ত্র বাহিনীর 30 জন বীর যোদ্ধা সহ 38 সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন। এ সময় মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা উল্লেখ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এর আগে প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত 25 মার্চ 38 সদস্যের দলটি ঢাকায় আসেন। আমরা সত্যি কৃতজ্ঞ। আপনারা একই যুদ্ধক্ষেত্রে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। আপনারা আমাদের ভ্রাতৃত্বের মতো, যারা আমাদের অধিকার আদায়ে কেন্দ্রবিন্দুতে ছিলেন। আপনারা আমাদের পাশে ছিলেন সহযোদ্ধা হিসেবে, যা পৃথিবীর ইতিহাসে অবিরল, এবং আপনারা আমাদের ইতিহাসের অংশ জুড়ে রয়েছেন। as you witness the pain and agony
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বাহিনীগুলোর বড় ধরনের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে দুদিনব্যাপী উন্নয়ন মেলা পরিদর্শন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদিন। এ সময় পুলিশ ও সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার স্টলগুলো পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরও। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় দেশের উন্নয়নে বাহিনীগুলোর ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। ফোর্সেস গোল 2030 নামে আমাদের একটি পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার আলোকে আমাদের শুধুমাত্র সেনাবাহিনী না, সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী তারা সম্মুখপানে এগিয়ে যাচ্ছে। যে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরাও তার সারথি। বঙ্গবন্ধুর যে স্বপ্ন তিনি দেখেছিলেন তার কাছাকাছি পর্যায়ে আমরা আছি। আমরা আশা করি সেটা অর্জন করতে পারব। মুন্সিগঞ্জের বজ্র যোগিনীতে সবজি বাগান। জেলার চুক্তিবদ্ধ 5 জনের 3 জনই বজ্র যোগিনীতে। সবজি বাগান সরাসরি তদারকি করে স্থানীয় কৃষি বিভাগ। উৎপাদিত সবজি রাজধানীর সংসদ ভবন এলাকায় বিক্রি কেন্দ্র বিশেষ গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এখন চলছে বাগানে নানা রকম সবজি উৎপাদনে কৃষকের ব্যস্ততা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, তাজমিম, এই যে ভোর থেকে আমরা দেখছি যে এই চাষিরা কিভাবে তাদের জমিতে নিরাপদ সবজি আবাদ এবং সেগুলো তুলে নেওয়া, এগুলো পরিচর্যা, এসব কাজে তারা ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং তারা বলছেন যে এর আগে তারা কেমিক্যাল দিয়ে যেসব কীটনাশক ব্যবহার করতেন, রাসায়নিক সার ব্যবহার করতেন, এগুলো দিয়ে একরকম বিষ খাওয়াতেন লোকজনকে, কিন্তু এখন তারা বুঝছেন যে আসলে সুষম সবজি কিভাবে উৎপাদন করতে হয় এবং কোন রকম কীটনাশক ব্যবহার না করে এবং কোন রকম রাসায়নিক সার ব্যবহার না করে কিন্তু তারা প্রচুর সবজি উৎপাদন করছেন এবং সেই সবজি তারা নিজেরাই এখানে চাষাবাদের পর সরকারিভাবে পাঠানো কাভার্ড ভ্যানে করে তারা নিয়ে যাচ্ছেন ঢাকায়। এবং কি সেখানে সংসদ ভবনের পাশেই যে সেচ ভবন, সেখানে তাদের দোকান করে দেওয়া হয়েছে, সেখানে তারা সরাসরি এসব নিরাপদ সবজি বিক্রি করতে পারছেন। এতে তারা যেমন উৎপাদনে সাশ্রয়ী হচ্ছেন এবং ন্যায্য দামে বিক্রি করতে পারছেন এবং তাদের যে কাভার্ড ভ্যানে করে এই সবজিগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কোনো রকম খরচ দিতে হচ্ছে না, সেটি কিন্তু কৃষি মন্ত্রণালয় বহন করছেন। এবং যেখানে তাদের দোকান করে দেওয়া হয়েছে, যেই দোকানে বসে তারা ভোক্তাদের হাতে পৌঁছাতে পারছেন তাদের উৎপাদিত এই সবজি, সেই দোকানেরও কিন্তু কোনো ভাড়া দিতে হচ্ছে না। এবং এখানে যে সিরাজুল ইসলাম যে জমিতে আমরা এখন এই বেগুন তোলা দেখছি, সেখানে এই জমিটির যে চাষাবাদ করেছেন সিরাজুল ইসলাম, তিনি একজন তালিকাভুক্ত এই নিরাপদ সবজি চাষী। এই জেলায় এরকম 5 জন রয়েছেন, এর একজন হচ্ছেন এই সিরাজুল ইসলাম। তার থেকে আমরা জানতে চাইবো যে কিভাবে আপনারা এই সবজি চাষাবাদ করছেন এবং কিভাবে বিক্রি করছেন। আমরা এগুলো উৎপাদন করছি, আমরা কোন রকম রাসায়নিক ক্ষতিকর সার, রাসায়নিক সার না দিয়ে আমরা জৈব সার, কেঁচু কম্পোস্ট সার, ভার্মিস কম্পোস্ট সার এগুলি নিজেরা উৎপাদন করে এগুলি আমরা জমিনে দিয়ে আমরা এই যে সবজি উৎপাদন করছি। এই সবজি এইভাবে উৎপাদন করলে সবজির গুণগত মান অনেক ভালো, খাইতে টেস্ট লাগে। আমাদের সুনাম ঢাকাতে অর্জন হয়ে গেছে গা। আমাদের জন্য ভোক্তারা ফোন দেয়, টেলিফোন করে কবে আমরা যাবো, কি সবজি নিয়ে যাবো। আমরা নেওয়া মাত্র ভালো ভালো যারা বোঝে নিরাপদ সবজিটা কি, তারা 20 মাইল 30 মাইল দূরের থেকেও আইসা ওই সেচ ভবন থেকে, সংসদ ভবনের উপর দিয়ে সেচ ভবন থেকে আমাদের মাল কিনে নেয়, সরাসরি ভোক্তাদের হাতে আমরা বেচতে পারি। আপনারা সপ্তাহে কি বার যান এবং কিভাবে যান? আমরা সপ্তাহে 2 দিন, শুক্রবার আর শনিবার, এই 2 দিন যাই। আর হইলো 2 দিন গিয়ে আমরা ওইখানে মাল বেচি। আর ওই বাকি দিনে আমরা অন্য বাজারে, লোকাল বাজারও বিক্রি করি।
কারণ হলো ওইখানে হইলো কন্টিনিউ বাজার হয় না, ওই যে ওই বিপণী ওইখানে ছুটির দিন সরকার আমাদেরকে ওইখানে ব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে। তো সিরাজুল ইসলাম বলছিলেন চমৎকার করে, এবং এই যে তাদের নিরাপদ চাষাবাদগুলো সরাসরি তদারকি করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি এই এলাকায় পদায়নকৃত আছেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেলিম, তিনি সরাসরি এইসব চাষাবাদ যে নিরাপদ হচ্ছে কিনা এবং কিভাবে তাদের এই পোকামাকড় নিধন করতে হয়, তাদের চাষাবাদ প্রক্রিয়া সবকিছু কিন্তু পরামর্শ দিয়ে থাকেন হচ্ছে মোহাম্মদ সেলিম। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আপনার এই যে এই নিরাপদ সবজি বাগান সেটি কিভাবে তদারকি করছেন? মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আমরা এই সবজিগুলো সরাসরি জৈব সার দ্বারা, রাসায়নিক কীটনাশক ছাড়া আমরা এই সবজিগুলো উৎপাদন করে থাকি। এগুলার পোকামাকড় দমনের জন্য আমরা কোনো প্রকার রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না। এখানে শুধু আমরা জৈব বালাইনাশক এবং ইয়েলো টেপ এ ধরনের যেগুলা আমাদের মানুষের জন্য পরিবেশ বান্ধব, যেগুলা কোনো ক্ষতি হবে না, এ ধরনের ব্যবস্থায় আমরা এই সবজিগুলো উৎপাদন করি। এবং এই সবজিগুলা সপ্তাহে 2 দিন ঢাকার সেচ ভবনে নিরাপদ সবজি মার্কেটে আমাদের এই চাষি ভাইরা সরকারি তত্ত্বাবধানে এখানে গাড়ি আসে, সেই গাড়িতে মাল সেচ ভবনে নিয়ে যায় এবং তারা সরাসরি ভোক্তাদের হাতে এই মাল বিক্রি করে লাভবান হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো এই যে কৃষি কর্মকর্তা তিনি বলছিলেন যে কিভাবে এগুলো তদারকি হয় এবং বিক্রি করেন তারা, কিন্তু এইখানে যে চাষিরা যেটি বলছিলেন যে তাদের যে এই জমি সেখানে যে প্রচুর ফসল এখন উৎপাদন করতে পারছেন এবং সেটি উৎপাদন খরচও কম হচ্ছে, কিন্তু এই সপ্তাহে 2 দিন তারা ঢাকায় নিয়ে নিরাপদ সবজির হাটে এই সবজিগুলো বিক্রি করলেও স্থানীয়ভাবে কিন্তু এখনো এরকম নিরাপদ সবজির হাট বা মার্কেট কিছুই এখানে হয়নি। সে কারণে কিন্তু অন্যান্য সবজির সাথে কিন্তু এই বাগানে যেখানে হাট বাজার আছে সেখানে তারা সবজি বিক্রি করেন। সেই ক্ষেত্রে তারা এই দাবি করছেন যে এগুলো যাতে তাদের এখানে একটা নিরাপদ সবজি বাগান তৈরি করা হয়। এখন এই পাইকারি ভাবে এই যে কালা বেগুন সেটি বিক্রি করছেন 20 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি, ডাঁটা 12 টাকা ডর্জন এবং পুঁইশাক তারা বিক্রি করছেন 20 টাকা কেজি দরে। এই ছিল মুন্সিগঞ্জের নিরাপদ সবজির বাগানের সর্বশেষ। তাজমিন। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী সবজি বাগান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভালো ক্রিকেটার হওয়ার স্বপ্নে নানা প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে প্রতিদিনই নিজেকে প্রস্তুত করেছেন সাকিবের শহর মাগুরার খুদে ক্রিকেটাররা। বলছেন প্রতিভা বিকাশের সুযোগ পেলে ভবিষ্যতে অবদান রাখতে পারবেন জাতীয় দলে। তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। মাগুরার প্রতিনিধি বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকেই বিভিন্ন বয়সী ক্রিকেটারদের পদচারণায় মুখর মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম। অনুশীলনে ব্যস্ততা বাড়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। কেউ ব্যাট করছেন, কেউ বা বল, কেউ ফিল্ডিং করে ঘাম ঝরাচ্ছেন প্রতিনিয়ত। তাদের সঙ্গে সময় দিচ্ছেন তাদের প্রশিক্ষকরাও। সবারই লক্ষ্য আগামীর জন্য নিজেকে প্রস্তুত করা। প্র্যাকটিস করি নিয়মিত, আর এখানের পরিবেশ খুবই সুন্দর। আমার স্বপ্ন আমি জাতীয় দলে খেলতে চাই। আমরা নিয়মিত এখানে প্র্যাকটিসে আসি, সবাই অনেক সিনিয়র ভাইরা আসে আমাদের সাহায্য করে। আমি এখানে প্র্যাকটিস করছি নিজের স্বপ্ন পূরণের জন্য এবং ভবিষ্যতে যদি দেশের প্রতিনিধিত্ব করতে পারি। ছেলেরা যেমন টুর্নামেন্ট খেলে তেমন মেয়েদের ক্ষেত্রে যদি টুর্নামেন্টটা ভালো করে খেলা হয় তাহলে আমরাও একদিন ভালো প্লেয়ার হতে পারবো এই জায়গা থেকে। তবে সেখানেও আছে আক্ষেপ, আছে পর্যাপ্ত প্রশিক্ষণের সরঞ্জামের অভাব। আমি চেষ্টা করতেছি ভালো মানের ক্রিকেটার বের করার জন্য। সরকারিভাবে বা ক্রীড়া সংস্থা যদি সহযোগিতা পাই তো আমি আরো ভালোভাবে করতে পারবো। নারী ক্রিকেটারদের বিষয়ে গুরুত্ব সহ খেলোয়াড়দের উন্নয়নে আগামীতেও সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস জেলা ক্রীড়া সংস্থার। প্র্যাকটিস কিংবা খেলা হয় সেটাকে আমরা আসলে আরো বেশি করে করানোর জন্য ভবিষ্যতে আমরা কিছু পদক্ষেপ হাতে নিচ্ছি, যে অবশ্যই মাগুরায় মেয়েদের যে ক্রিকেট লিগ বলেন, টুর্নামেন্ট বলেন, T20 বলেন, এটা আমরা করাতে আমরা প্রচেষ্টা নিচ্ছি। প্রতিদিন 5টি সংগঠনের শতাধিক খেলোয়াড় এখানে অনুশীলন করেন। সময় সংবাদ, মাগুরা। জাতীয় ক্রিকেট লিগ NCL এর খবর। দ্বিতীয় রাউন্ডে 4 ম্যাচে সোমবার মাঠে নামবে 8 দল। প্রথম স্তরের ম্যাচে খুলনার প্রতিপক্ষ রংপুর, ঢাকা বিভাগ লড়বে সিলেটের বিপক্ষে। দ্বিতীয় স্তরের ম্যাচে সাভারে রাজশাহী বরিশালের আর কক্সবাজারে চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা মেট্রো। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে 8 উইকেটে হেরেছিল বরিশাল।
দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংসটাকে বড় করতে পারেননি মোহাম্মদ আশরাফুল। তাই তো রাজশাহীর বিপক্ষে ম্যাচে তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে কীর্তন খোলাপাড়ের দলটি। ম্যাচের আগের দিনের অনুশীলনেও দারুণ সিরিয়াস ছিলেন বরিশালের ব্যাটসম্যানরা। টায়ার 2 এর আরেক ম্যাচ হবে হাই ভোল্টেজে, কারণ ঢাকা মেট্রো আর চট্টগ্রাম বিভাগ দুদলই আসর শুরু করেছে জয় দিয়ে। এদিকে প্রথম স্তরের ম্যাচে খুলনার বিপক্ষে রংপুরের স্বস্তির নাম নাসির হোসেনের অলরাউন্ডিং পারফরমেন্স। তাই তো প্রথম ম্যাচের হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চায় রংপুর। অন্য ম্যাচে ঢাকা বিভাগকে চমক দেখাতে চায় সিলেট। টি-20-র ধুম ধারাক্কার ফরম্যাটে সবাই যখন ব্যস্ত নিজেকে স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে, সেখানে অভিজাত ক্রিকেট টেস্টের জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করছেন পেসার সুমন খান। কোনো তাড়াহুড়া নয় বলছেন, পরিণত হয়েই জায়গা পাকা করতে চান জাতীয় দলে। বর্তমান সময়ে দলের পেসারদের মধ্যে চলমান প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবে নেওয়া সুমনের লক্ষ্য, চলমান এনসিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া। স্বপ্নযাত্রার সূচনাটা গেলবারের এনসিএল দিয়ে, যেখানে 4 ম্যাচে নিয়েছিলেন 15 উইকেট। দারুণ শুরু করেছিলেন ডিপিএলেও। এরপর শুরু হয়েছে করোনার তাণ্ডব, কিন্তু তাতে ধার কমেনি সুমনের। প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-20 কাপ কিংবা বিসিবি ইমার্জিং দলের আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ, সবখানেই ছিলেন সেরা 3 পেসারের একজন। তবে সুমন খানের চিন্তা ভিন্ন। স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট নয়, নিজেকে প্রস্তুত করছেন সাদা পোশাকের ক্রিকেটের জন্য। জানান, স্রোতের বিপরীতে গিয়ে থিতু হতে চান আভিজাত্যের টেস্ট ক্রিকেটে। সবসময় প্ল্যান করি, সবসময় চিন্তা থাকে যেন ধারাবাহিক পারফর্ম করতে পারি, কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করি। টেস্ট খেলার স্বপ্ন সবসময় দেখি, কারণ টেস্ট আসলে রিয়াল ক্রিকেট, রিয়াল টেস্ট একটা বলা চলে যেটা। তো ইচ্ছা আছে যদি লাল বলের সুযোগ পাই ইনশাআল্লাহ ভালো কিছু করবো। আমার মূলত সুইংটা অনেক ভালো, তো আমার লেন্থ থেকে ভালো সুইং করাইতে পারি, সামনে সুইং থাকে ভিতরে বাইরে। তো সেই ক্ষেত্রে আমি বলবো লাল বলটা খেলতে আমি অনেক এনজয় করি। সাম্প্রতিক সময়ে অভিজ্ঞতার সঙ্গে পাল্লা দিয়ে 22 গজে নিজেদের আগমনী বার্তা দিচ্ছেন টাইগার পেসাররা। এই প্রতিযোগিতাকে সুমন দেখছেন ইতিবাচক হিসেবে। বললেন, এভাবে চলতে থাকলে আগামী বছর খানেকের মধ্যেই এর সুফল ভোগ করবে বাংলার ক্রিকেট। এই জিনিসটা আসলে সত্যি একটা ভালো দিক, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো দিক যে অনেকগুলো ফাস্ট বোলার ভালো। আমার যে সময় আমরা খেলতে সেই সময় অনেকগুলো ফাস্ট বোলার আছে কম্পিটিটর। তো সবসময় চেষ্টা করি চ্যালেঞ্জটা নেওয়ার, চ্যালেঞ্জ থাকলে নিজেকে ভালো করার একটা তাড়না থাকে। তো সেই ক্ষেত্রেই বলবো যে এখন যেহেতু অনেক ফাস্ট বোলার আছে যারা ভালো করতেছে, ইভেন আমারও ভালো হচ্ছে, তো তাদের থেকে বেটার কিছু করে হয়তো আমার জাতীয় দলে যেতে হবে। এবারের জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের হয়ে খেলছেন সুমন খান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফিরছি দেশের খবরে। নওগাঁয় পুকুর জলাশয় শুকিয়ে যাওয়ায় আড়তে বেড়েছে মাছের সরবরাহ। কেজিতে দর কমেছে 20 টাকা পর্যন্ত। এই মুহূর্তে সান্তাহার বাইপাস আড়তে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, মার্চের প্রথম থেকে কিন্তু এসব আড়তে বিপুল পরিমাণ মাছের সরবরাহ আমরা লক্ষ্য করছিলাম। বিশেষ করে দেশীয় যেসব মাছ রয়েছে পুকুর এবং জলাশয়গুলো কিন্তু আস্তে আস্তে পানি নেমে যাচ্ছে। এ কারণে মাছের সরবরাহটাও আড়তে কিন্তু দিন দিন বাড়ছে এবং মাছের সরবরাহ বাড়ার কারণে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে গেল 10-15 দিনের ব্যবধানে কিন্তু ব্যাপক একটা দর এখানে নিচে নেমে গেছে। প্রতি কেজি মাছে এখানকার যারা মাছ চাষি আছেন তারা বলছেন 20 থেকে 30 টাকা পর্যন্ত প্রকার ভেদে এসব মাছের দর কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এসব ক্ষেত্রে মাছ চাষিরা আসলে তারা যেটা বলছেন যে মাছের খাদ্যের যে দর, এই দর সেই দরের তুলনায় কিন্তু মাছের বাজার যেটা এখন তারা পাচ্ছেন এক্ষেত্রে তাদের একটা লোকসান গুনতে হচ্ছে এবং কাঙ্ক্ষিত দর না পাওয়ার কারণে তাদের যে স্বপ্ন ছিল তা অনেকটাই ভেঙে যাচ্ছে, স্বপ্ন পূরণ হচ্ছে না। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম দেশীয় যেসব মাছ, এই মাছগুলোর প্রকার ভেদে বিশেষ করে রুই প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকা, মিরকেল এই জাতীয় 120 থেকে 25 টাকা। 1 কেজির উপরে যেসব মাছ রয়েছে সর্বোচ্চ 150 টাকা কেজিতে প্রতিটা কেজি মাছ দেশীয় জাতের পুকুর জলাশয় থেকে আসা মাছগুলো বিক্রি হচ্ছে। তবে এই মাছ কিন্তু বিগত দিনগুলোতে 180 থেকে 170 টাকা পর্যন্ত তারা বিক্রি করেছিল এবং এই স্থানীয় যেসব জাত রয়েছে বিশেষ করে পাঙ্গাস এবং সিলভার কাপ জাতীয় মাছ, এই মাছগুলো স্থানীয়ভাবে ব্যাপক চাহিদা রয়েছে। এই মাছের দর কিন্তু অনেকটাই নেমে গেছে। বিগত দিনে তারা 100 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি করেছিলেন। আজকের আড়তে আমরা এখানে লক্ষ্য করছি প্রতি কেজি সিলভার কাপ বা দেশীয় যেসব মাছ রয়েছে এই স্থানীয় জেলা পাঙ্গাস জাতীয় 80 থেকে 85 টাকা তারা বিক্রি করছেন এই আড়তে। মাছ চাষিরা আসলে বলছেন যে বিগত দিনগুলো থেকে তাদের আস্তে আস্তে দর নিচে নেমে যাওয়ার কারণে তাদের যে স্বপ্ন ছিল তা কিন্তু আর পূরণ হচ্ছে না। বিভিন্ন
সংস্থা থেকে তারা ধার দেনা করে আসলে মাছ চাষ করে থাকেন প্রান্তিক পর্যায়ে মাছ চাষিরা, কিন্তু এখন এই মাছ বিক্রি করে অনেক ক্ষেত্রেই তাদের কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। মূল কারণটা এখানকার যারা মাছ চাষি তারা বলছেন যে এই বিশ্বের প্রথম থেকে কিন্তু পুকুর জলাশয়গুলোতে কিন্তু মাছের যে সরবরাহ তা কিন্তু বাড়তে থাকে এবং জলাশয় শুকিয়ে যাচ্ছে এবং জলাশয় পুকুর থেকে কিন্তু মাছের উপস্থিতি আস্তে আস্তে বাড়ার কারণে মাছের যে দর এই দরের জায়গাটা কিন্তু পড়ে যাচ্ছে। তো এইরকম একটি বাজার ব্যবস্থার কারণে কিন্তু মাছ চাষিরা অনেকটা ক্ষতির মুখে পড়ছেন। তারা বলছেন যে তাদের যে এখানে যে বিনিয়োগ করছেন অনেকে কিন্তু মাছ চাষের বড় একটি মুনাফা নিয়ে তারা স্বপ্ন দেখছিলেন এবং মাছের ভালো বাজার দরের জন্য তাদের এই স্বপ্ন পূরণের জন্য তারা বিনিয়োগ করে মাছের এখন দর না পাওয়ার কারণে তাদের হতাশাগ্রস্ত হচ্ছে এবং এই বাজার ব্যবস্থার জন্য তারা একটা অপ্রত্যাশিত ভাবে তারা কিন্তু এখন একটা ক্ষতির মুখে করছেন, এমন কথা কিন্তু আমরা মাছ চাষিদের মুখ থেকে পাচ্ছিলাম। আরেকটি বিষয় জানি রাখি, এই জেলায় থেকে কিন্তু প্রতি বছর মাছের যে উৎপাদন তা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। বিগত দিনে এই জেলা থেকে প্রায় 22,000 জেলে রয়েছে যারা সরাসরি এই মাছ চাষের সাথে জড়িত এবং বছরে কিন্তু বার্ষিক মাছের যে চাহিদা রয়েছে 78,000 মেট্রিক টন, কিন্তু তার বিপরীতে এখানে উৎপাদন হচ্ছে প্রায় ৮৬,000 মেট্রিক টন। মানে বার্ষিক মাছের যে চাহিদা সেই চাহিদা কিন্তু অনেকটাই বেশি এখানে মাছ চাষ হয়ে থাকে এবং এই মাছ চাষের বাজার ব্যবস্থাপনা দিন দিন কিন্তু আর্থিকভাবে অনেক চাষি লাভের যাচ্ছিল, কিন্তু এই সময় এসে কিন্তু দর করে দেওয়ার কারণে তারা অনেকটা ক্ষতির মুখে পড়ছেন। প্রত্যাশিত বাজার ব্যবস্থা না পাওয়ার কারণে তারা অনেকটাই বিভিন্ন ধার দেনা করে যেসব বিনিয়োগ করেছিলেন তা কিন্তু আর কাটিয়ে উঠতে পারছে না, এমন কথাই এই মাছ চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তো সব মিলে মাছের দর কমে দেওয়ার কারণে মাছ চাষটা কিন্তু খুবই হতাশ। তাদের দিক থেকে তারা বলছেন মাছের খাদ্যের দাম যদি কিছুটা কমে আসে তাহলে কিন্তু তারা এই বাজার ব্যবস্থাটা আবার তাদের দিক থেকে কিছুটা আশা তাদের রাখতে পারে, এমন স্বপ্ন তাদের কাছ থেকে আমরা পাচ্ছিলাম। তো তার জন্য এই ছিল নওগাঁর এই মাছ বাজারের খবর আমার কাছে। নওগাঁর সান্তাহার বাইপাস সড়ক থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশের মাটিতে 22 বছরের ট্রফি খরা দূর করার হাতছানি জামাল ভুঁইয়াদের সামনে। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ নেপাল। জিতলে তো সবাই মনে রাখবে এই দল এই টিম বাংলাদেশের জন্য একটা ট্রফি দিছে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।